নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ 25 নভেম্বর 2023, বাংলা 8 অগ্রহায়ণ 1430। শুরুতেই আমরা একটি চাকরি সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি। তার পরবর্তীতে আমরা চলে যাই বিশেষ বিশেষ সংবাদে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে আমাদের থাকে বিশেষ দিন এবং চতুর্থ অর্থাৎ শেষ পর্বে আমাদের সরাসরি প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের প্রশ্ন উত্তরে আমরা চলে যাই। শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আপনারা নজর রাখুন, কাজকেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে শুরু হচ্ছে অনলাইন জিকে ক্লাস। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত রাখতে অবশ্যই পড়ুন কাজকেরিয়ার এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন। রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি চাকরি কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজকেরিয়ার পড়ুন সম্পূর্ণ বিনা ব্যয়। পরীক্ষার প্রস্তুতিতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার অনলাইন জিকে ক্লাস দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/কাজকেরিয়ার। সরকারি চাকরির লেটেস্ট আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/কাজকেরিয়ার। আমাদের ওয়েবসাইট www.kajkeriar.in। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের একটি কোর্সের খবর নিয়ে। প্রশিক্ষিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের সুযোগ বাড়ছে। আমরা অনলাইন জিকে ক্লাসের প্রথম পর্বে একটি চাকরি, কোর্স, পেশা এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি। আপনারা মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নজর রাখবেন। আজকে আমরা একটি কোর্সের খোঁজ খবর দেব। অনুষ্ঠান দেখুন। প্রশিক্ষিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের সুযোগ বাড়ছে বর্তমানে। সারা দেশে ড্রাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটে ওষুধ তৈরি হয়ে চলেছে। বিভিন্ন ধরনের ওষুধ বিপুল পরিমাণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই যাবতীয় ওষুধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে দেশের প্রায় 8 লক্ষ চিকিৎসকের কাছে পৌঁছে যাচ্ছে। সারা বছরই গ্র্যাজুয়েট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়োগ পর্ব চলে। বিভিন্ন ব্র্যান্ডের খুঁটিনাটি তথ্য চিকিৎসকদের জানানোই এইসব প্রশিক্ষিতদের কাজ। ভালো জায়গা থেকে ট্রেনিং নিতে পারলে কাজের বিস্তর সুযোগ পাওয়া যায়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মহিলা এবং পুরুষ উভয়ই হতে পারেন। এক্ষেত্রে মাইনে 14,000 টাকা থেকে শুরু করে 32,000 টাকা পর্যন্ত হতে পারে। গড় বার্ষিক মাইনে হওয়ার সম্ভাবনা 2,80,000 টাকার কাছাকাছি। রয়েছে অন্যান্য সুযোগ সুবিধাও।
সাধারণভাবে এই পদে 25 বছরের কম বয়সী যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারেন বা তাদের নিয়োগ করা হয়। এক্ষেত্রে কোর্সগুলি হলো স্পোকেন ইংলিশ, ডিটেইলিং, 3 হচ্ছে মেডিকেল সাবজেক্ট অ্যান্ড টার্মিনোলজি, 4 হচ্ছে ইন্টারভিউ প্রভৃতি। ট্রেনিং শেষ হলে ছাত্রছাত্রীদের বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য পাঠানো হয়। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী হলে নজর রাখুন। প্রশিক্ষিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের সুযোগ বাড়ছে, আপনারা সেইভাবে প্রস্তুতি নেয়ার চেষ্টা করুন, খোঁজ খবর রাখুন। চলে আসছি পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে রয়েছে আমাদের বিশেষ বিশেষ খবর। আজ 25 নভেম্বর 2023, বাংলা 8 অগ্রহায়ণ 1430। এই দ্বিতীয় পর্বে আমরা দেশ বিদেশ, ক্রীড়াজগৎ, অর্থনীতি, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরকে আমরা বাছাই করে এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি, যাতে যারা পরীক্ষার্থী তাদের সাফল্যে কাজে আসতে পারে সে কথা ভেবেই আমরা সংবাদের বেশ কিছু অংশ এই অনুষ্ঠানে তুলে ধরি, আপনারা নজর রাখুন। প্রথমে আসছি আবহাওয়ার খবরে। দেখে নিন আজকের আবহাওয়া কি বলছে। শীতের বার্তা দেয়া হয়েছে। রাজ্য সহ জেলার বিভিন্ন প্রান্তে শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জাঁকিয়ে শীতের বার্তা এখনও অবধি নেই, তবে শীত পড়বে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। বৃষ্টির পূর্বাভাসও নেই। এই ছিল আবহাওয়ার খবর। চলে আসছি পরবর্তী বিশেষ খবরটিতে। বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে পয়েন্ট ফরম্যাটেও সেরা হলেন পঙ্কজ আদবানি। 5 নম্বর গ্র্যান্ড ডাবল করলেন পঙ্কজ আদবানি। ভারতীয় বিলিয়ার্ডস ও স্নুকার তারকার বিশ্ব খেতাব সংখ্যা দাঁড়ালো 27। ফাইনালে তিনি 5-0 ফলাফলে হারিয়েছেন বাংলার সৌরভ কোঠারিকে। আসছি আরও একটি বিশেষ খবরে। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন সাত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি চীন মাস্টার্স সুপার 750 প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছলেন। তারা ইন্দোনেশিয়ার লিও বলি কারনান্দো ও ড্যানিয়েল মার্টিনকে স্ট্রেট গেমে পরাজিত করেছেন। এই ছিল আজকের বিশেষ খবর। চলে আসছি পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে আমাদের থাকে বিশেষ দিন। এই বিশেষ দিনের যে তাৎপর্য সে কথাই বলছি। আজ তারিখ 25 নভেম্বর, সাল 2023, আর বাংলা 8ই অগ্রহায়ণ 1430। এই 25 নভেম্বর দিনটির যে বিশেষ তাৎপর্য এবং উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, এক ঝলক সেই ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি।
যাতে যারা চাকরির পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বসবেন, যারা সাধারণ জ্ঞানের আপ টু ডেট হতে চান, তাদের জন্যই মূলত এই বিশেষ দিন। আমরা বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ফিরে দেখার মতোই বেশ কিছু ঘটনা এই 23শে নভেম্বর, এই 25 নভেম্বর দিনটিতে ঘটেছে, সেই কথাই আমরা উল্লেখ করব। আপনারা নজর রাখুন, অনুষ্ঠান দেখুন, অন্যকে এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। কাজকেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা রয়েছি তৃতীয় পর্বের বিশেষ দিনে। আজ 25 নভেম্বর, আসছি বিশেষ দিনে 2020 সালের 25 নভেম্বর, অর্থাৎ আজকের দিন প্রখ্যাত ফুটবলার দিয়েগো মারাদোনা প্রয়াত হয়েছিলেন। 5 ফুট উচ্চতার আর্জেন্টিনার এই বিশিষ্ট ফুটবলার 1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শতাব্দীর সেরা গোল করেছিলেন। আর্জেন্টাইন এই 10 নম্বর জার্সিধারী ফুটবলার গোলরক্ষক পিটার সিলটনকে বোকা বানিয়ে হাত দিয়ে একটি গোল করেছিলেন বলে অভিযোগ ওঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময়, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের সময় 1986 সালের বিশ্বকাপে। এই প্রসঙ্গে মারাদোনা বলেছিলেন, ওটা ঈশ্বরের হাত ছিল। বিশ্ব ফুটবলে যেমন তিনি কিংবদন্তি ফুটবলার ছিলেন, তেমনি তাকে নিয়ে সমালোচনার ঝড়ও ছিল। আজ বিশ্ববরেণ্য ফুটবলার আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। 2020 সালের 25 নভেম্বর তিনি প্রয়াত হন। চলে আসছি পরের বিশেষ দিনটিতে। 2016 সালের আজকের দিন, অর্থাৎ 25 নভেম্বর দিনটি ফিদেল কাস্ত্রো, এই নামটির সাথে আপনাদের অনেকের পরিচয় রয়েছে। 2016 সালের আজকের দিন ফিদেল কাস্ত্রো প্রয়াত হয়েছিলেন। 1959 সাল থেকে 1976 সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ফিদেল কাস্ত্রো। 1976 সাল থেকে 2008 সাল পর্যন্ত সে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। 1961 সাল থেকে 2011 সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির সম্পাদক পদে ছিলেন। 2016 সালের 25 নভেম্বর তার প্রয়াণ দিবস, সেই দিনটিও আমরা তুলে ধরলাম, স্মরণে রাখলাম বিশেষ দিনে। চলে আসছি পরবর্তী বিশেষ দিনটিতে। 1981 সালের 25 নভেম্বর রায়চাঁদ বড়াল প্রয়াত হন। 1981 সালের 25 নভেম্বর সুর শিল্পী, সঙ্গীত পরিচালক হিসেবে খ্যাতিমান ছিলেন রায়চাঁদ বড়াল। আসব পরের বিশেষ দিনটিতে। 1933 সালের আজকের দিন, অর্থাৎ 25 নভেম্বর বাংলা সাহিত্যের অন্যতম লেখক শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1933 সালের 25 নভেম্বর এই দিনটিতে জন্মগ্রহণ করেন সাহিত্যিক ও কবি
শক্তি চট্টোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার বহরুতে তাঁর জন্ম। জীবনানন্দ উত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম কবিও ছিলেন তিনি। 1933 সালের 25 নভেম্বর দিনটি আমরা স্মরণে রাখলাম। বাংলা সাহিত্যের অন্যতম কবি সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। চলে আসছি পরের বিশেষ দিনটিতে। 1934 সালের 25 নভেম্বর বিশিষ্ট পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1934 সালের 25 নভেম্বর বিশিষ্ট পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমানের মন্তেশ্বরে তাঁর জন্ম। 1960 সালে চিতপুরের যাত্রাপালা জগতে তাঁর প্রবেশ। 1960 সালে চিতপুরের যাত্রাপালা জগতে তার প্রবেশ ঘটেছিল। এই পালাকারের জনপ্রিয় পালাগুলির মধ্যে রয়েছে অচল পয়সা, মা মাটি মানুষ, রক্তে ধোয়া ধান প্রভৃতি। ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্ম দিবসে আমাদের স্মরণ। এই ছিল আজকের বিশেষ দিন। চলে আসছি সরাসরি প্রশ্ন এবং উত্তর পর্বে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে অভিনন্দন। আমরা রয়েছি এই অনুষ্ঠানের চতুর্থ পর্বে, অর্থাৎ শেষ পর্বে। এই পর্বে আমরা সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, গোটা বিশ্বের অর্থনীতি, ভূগোল, জিওগ্রাফি, দেশ বিদেশ, ক্রিয়া জগৎ যাবতীয় বিষয়কে কেন্দ্র করেই সাধারণ জ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। তার থেকে একগুচ্ছ প্রশ্ন বাছাই করেই আমাদের এই অনলাইন জিকে ক্লাস। আর এই অনুষ্ঠানটি করার নেপথ্যে একটি বিশেষজ্ঞ টিম নিরলস প্রচেষ্টা জারি রাখেন এই প্রশ্ন চয়নের ক্ষেত্রে, যাতে আপনারা পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। সাফল্যের কথা বিবেচনায় রেখেই আমাদের এই অনুষ্ঠান করা। আপনারা অনুষ্ঠান দেখুন। চাকরির পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বসবেন, বা সাধারণ জ্ঞানের যারা উৎসাহী মানুষ, যারা বিবিধ সাধারণ জ্ঞানের চর্চা করেন বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের কথা বিবেচনায় রেখে আমাদের এই অনুষ্ঠান আপনারা মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই অনুষ্ঠানটি দেখেন। আর অনুষ্ঠান দেখুন। আপনার নিজের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আপনার যদি কোনো মতামত থাকে জানাবেন। আমরা যথাসময়ে আপনার প্রশ্ন এবং মতামতের জবাব দেব। পাশাপাশি এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুকেও, যারা আপনার সঙ্গে সঙ্গে তারাও উপকৃত হতে পারবেন। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের চতুর্থ অর্থাৎ শেষ পর্বে। দেখে নেওয়া যাক সাধারণ জ্ঞানের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্যে রাখা হয়েছে। আসব সরাসরি প্রশ্ন এবং উত্তর পর্বে। আজ 25 নভেম্বর 2023, বাংলা তারিখ 8 অগ্রহায়ণ 1430। আজ শনিবার। চোখ রাখুন, চলে আসছি অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন এবং উত্তর পর্বে। পৃথিবীর
দীর্ঘতম মহাকাব্য কোনটি? রামায়ণ, মহাভারত এইসব মহাকাব্য আপনাদের জানা আছে। আমাদের প্রশ্নটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কোনটি? আসছি উত্তরে সরাসরি। বেদব্যাসের মহাভারত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। আবারও বলছি, বেদব্যাসের মহাভারত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। 1,00,000 শ্লোক নিয়ে এটি গঠিত। বেদব্যাসের মহাভারত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত। 1,00,000 শ্লোক নিয়ে এই মহাকাব্য গঠিত হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। জৈন সাহিত্যের কথা আপনারা জানেন, জৈন ধর্মের কথা আপনারা জানেন। আমাদের প্রশ্নটি হচ্ছে জৈন সাহিত্য কি নামে পরিচিত? জৈন সাহিত্য কি নামে পরিচিত, এটাই হচ্ছে প্রশ্ন। এর উত্তরে আসছি। জৈন সাহিত্য পরিচিত হচ্ছে অঙ্গস নামে, অ-ওয়ায়-গয় দন্তস্ব। জৈন সাহিত্য পরিচয় বহন করে অঙ্গস নামে। জৈন সাহিত্য কি নামে পরিচিত? এই সাহিত্যটি অঙ্গস নামে পরিচয় বহন করে। আসছি পরের প্রশ্নে। লোকাস স্ট্যান্ডি, হয়তো এই নামটি শুনেছেন, অনেকেই শোনেননি। লোকাস স্ট্যান্ডি এর অর্থ কী? প্রশ্নটা বোঝার জন্যে আবারও বলছি, লোকাস স্ট্যান্ডি আসলে কি? উত্তর হচ্ছে, লোকাস স্ট্যান্ডির অর্থ হলো একজন ব্যক্তি যার অধিকার লঙ্ঘন করা হয়েছে। লোকাস স্ট্যান্ডি অর্থ হচ্ছে একজন ব্যক্তি যার অধিকার লঙ্ঘন করা হয়েছে, তিনি একাই আদালতে যেতে পারেন এবং অন্য কেউ প্রতিকার চাইতে পারে না। বোঝানোর জন্যে আবারও বলছি, লোকাস স্ট্যান্ডির অর্থ হলো একজন ব্যক্তি যার অধিকার লঙ্ঘন করা হয়েছে একাই আদালতে যেতে পারে এবং অন্য কেউ প্রতিকার চাইতে পারে না, যা হচ্ছে লোকাস স্ট্যান্ডি বলা হয়। আসছি পরের প্রশ্নে। কোন তারিখ একটি ব্যাংক তার ব্যালেন্স শিট প্রকাশ করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন। আসছি আবারও সেই প্রশ্নটিতে, কোন তারিখে একটি ব্যাংক তার ব্যালেন্স শিট প্রকাশ করে থাকে? সবাই এর উত্তর জানেন। 31 মার্চ তারিখটিতে একটি ব্যাংক তার ব্যালেন্স শিট প্রকাশ করে থাকে। ভারতের আর্থিক বছর একটি ক্যালেন্ডার বছরের 1 এপ্রিল থেকে যা শুরু হয় এবং পরবর্তী ক্যালেন্ডার বছরের 31 মার্চ পর্যন্ত শেষ হয়। ভারতের ব্রিটিশ রাজের সময় থেকে, ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ আমল থেকেই এই ব্যবস্থা প্রচলন রয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। কোল গ্যাসের বৃহত্তম উপাদান কি? আপনারা অনেকেই জানেন কোল গ্যাসের বৃহত্তম উপাদান কি।
কোল গ্যাসের বৃহত্তম উপাদান কি? উত্তর হচ্ছে হাইড্রোজেন। আসছি পরের প্রশ্নে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের পরের প্রশ্নে আসছি। শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? গ্রাফাইট শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আমাদের প্রশ্নটি ছিল শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গ্রাফাইট শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। চলে আসছি পরের প্রশ্নে। কোন খনিজ অ্যাসিড প্রথম আবিষ্কৃত হয়? কোন খনিজ অ্যাসিড প্রথম আবিষ্কৃত হয়? আপনারা এই প্রশ্নের উত্তর জানেন। কোন খনিজ অ্যাসিড প্রথম আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড খনিজ অ্যাসিড প্রথম আবিষ্কৃত হয়েছিল। আসছি পরের প্রশ্নে। ব্লিচিং পাউডার এবং ডিডিটি উভয়ের জন্য সাধারণ উপাদান কোনটি? ব্লিচিং পাউডার এবং ডিডিটি উভয়ের জন্য সাধারণ উপাদান কোনটি? উভয়ের জন্য সাধারণ উপাদান হচ্ছে উভয়ই ক্লোরিন থাকে। এক্ষেত্রে বলা হয়েছে ব্লিচিং পাউডার এবং ডিডিটি উভয়ের জন্য সাধারণ উপাদান কোনটি? উত্তর হচ্ছে উভয়েই ক্লোরিন থাকে, দুটোতেই ক্লোরিন থাকে। আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লালচে দেখায়। এটা আপনারা প্রত্যক্ষ করেছেন। নদীর দিগন্ত রেখায় এই ছবিটা স্পষ্ট হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লালচে হয়। বোঝানোর জন্য বলছি, সূর্য যখন ওপরে ওঠে বা শুরু হয় দিনের সূচনায়, সূর্য রক্তিম রঙা হয়, লাল রং হয়, এবং সূর্য যখন দিগন্তে অস্ত যায় সেই রংটাও লাল আকৃতি বিশিষ্ট হয়। নদী বা কিনারে তা স্পষ্ট বোঝা যায়। আমাদের প্রশ্নটি হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লালচে হয়। সূর্যের এই রকম দেখার জন্য দায়ী অপটিক্সের কোন ঘটনা? আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। আমি প্রশ্নে আরও একবার যাচ্ছি। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লালচে রঙের হয়ে থাকে। সূর্যের এই রকম দেখার জন্য দায়ী অপটিক্সের কোন ঘটনা? উত্তর হচ্ছে বিক্ষেপণ। এই বিক্ষেপণের জন্যেই ঠিক এমনটি দেখা যেতে পারে, লালচে দেখায়। স্ক্যাটিং বা বিক্ষেপণ। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, নজর রাখবেন। আপনারা কাস্পিয়ান সাগরের নাম শুনেছেন, কৃষ্ণ সাগরের নামও শুনেছেন। আমাদের প্রশ্নটি হচ্ছে কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে কোন পর্বতমালা অবস্থিত? প্রশ্নটি ভূগোলের, অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কয়েকটি চাকরির পরীক্ষায় এসছে। ভূগোলের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভবিষ্যতেও আসার একটা সম্ভাবনা আছে। জানার জন্যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে কোন পর্বতমালা অবস্থিত?
যে পর্বতমালাটি অবস্থিত এই দুই সাগরের মধ্যে তার নাম হচ্ছে ককেশাস, কাস্পিয়ান সাগর আর হচ্ছে কৃষ্ণ সাগরের সম্মিলিত বা মধ্যে এই পর্বতমালা অবস্থিত, যার নাম হচ্ছে ককেশাস, কৃষ্ণ সাগর আর হচ্ছে কাস্পিয়ান সাগর। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। অনুষ্ঠান শেষ করার আগে কয়েকটি কথা বলতে চাই। এই অনুষ্ঠান দেখুন এবং আপনার পরিচিত বন্ধু মহলে এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। তাদের সাফল্যের জন্য আপনার সাফল্যের কথা বিবেচনায় রেখে অন্যকে এই অনুষ্ঠান দেখার সুযোগ করুন। আপনার প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাবেন, মতামত থাকলে জানাবেন। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো নমস্কার।